আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ বা কোষ বা কলা সবকিছুই এই রোগে আক্রান্ত হতে পারে। যেমন মুখের এই অংশগুলোতে একটু বেশি চিরবির চিরবির করছে, তারপরে লাল হয়ে যাচ্ছে। তো এইরকম মানে ঠান্ডা জলে হাঁচো বলে এই যে বিভিন্ন রঙের পরিবর্তন, এটা কিন্তু মানে খুব খেলার মতো ব্যাপার নয়। হ্যাঁ, তো সুতরাং মানে এতটা বেশি, কোথাও কোথাও 10:1 এইরকম ভাবে এটা প্রেডিলেকশন মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি। তো সুতরাং প্রত্যেকটা আর্থ্রাইটিস এগুলো কিন্তু আলাদা আলাদা, তো সেগুলোকে ধরতে হবে, তবে তাদের অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান পেতে পারি। এবার যেহেতু আমার এই রোগগুলোকে সেইভাবে ধরাই পড়ে না, ধরতে ধরতে অনেক সময় লেগে যায়, সেই জন্য হয়তো এরা একটু কম সংখ্যায় আমাদের কাছে আসে। অ্যাকচুয়ালি তা কিন্তু বোধহয় নয়। এটাকে লেগ পেন বলে, মানে যেটা রাত্রিবেলার দিকে একটু বেশি ক্ষেত্রে বাড়তে পারে। এই লেগ পেন কিন্তু বেশ কমন, এবং এক্ষেত্রেও আবার সেই একই ব্যাপার, মানে আলসার যেমন ঘায়ে যেমন স্কিনটা ব্রিচ হয়ে যায়, সেরকম ব্রিচ না হয়ে পুরোটাই একটা লাল 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 হতে থাকে, এবং দুটো পায়েও হতে পারে। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এসে গেছি ডক্টর অতনু পালের কাছে। আর আপনারা অনেকেই আমাদের কাছে লিখেছেন যে রিউম্যাটোলজির ওপর কিছু আলোচনা করার জন্য। তো ডক্টর অতনু পাল নেফ্রোলজিস্ট এবং রিউম্যাটোলজিস্ট, তাই আজকে আপনাদের অনুরোধ মেনে আমরা রিউম্যাটোলজির ওপর কিছু প্রশ্ন করব ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে রিউম্যাটোলজি যে ব্যাপারটা, এটাকে মানে সাদা বাংলা যাকে বলি বাত, মানে রিউম্যাটোলজি মানে হচ্ছে যে বাত সম্বন্ধে চর্চা করা। আচ্ছা, এবারে এই বাত শব্দটা বললে আমরা শুধু বুঝি যে ব্যথা, মানে বাত মানে কি শুধু ব্যথা নয়। বাত মানে আমাদের শরীরের যে কানেকটিভ টিস্যু রয়েছে, অর্থাৎ যে কোষ বা কলা আর কি একটা কোষের সাথে আর একটা কোষকে যোগাযোগ করে দেয়, তো তাকে আমরা বলি হচ্ছে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তো সেই কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারকে অ্যাজ এ হোল বলা হয় হচ্ছে বাতের রোগ। এবার কানেকটিভ টিস্যু মানে তো বুঝতেই পারছেন, তাহলে সারা শরীরেই কানেকটিভ টিস্যু রয়েছে। তো শরীরের তার মানে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ বা কোষ বা কলা সবকিছুই এই রোগে আক্রান্ত হতে পারে। যেমন স্কিনে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ছে, রোদে বেরোলে সেটা বাড়ছে, বিশেষ করে মুখের এই অংশগুলোতে একটু বেশি চিরবির চিরবির করছে, তারপরে লাল হয়ে যাচ্ছে। তো এটা লুপাস রোগের একটা লক্ষণ, এটাকে ফটোসেন্সিটিভিটি বলে। আবার ওই লুপাস পেশেন্টেরই এই কানে গোল গোল কয়েনের মতো লিশান হচ্ছে, বাইরেটা কেমন যেন একটু বেশি গাঢ়, ভেতরটা কেমন যেন ছাল উঠে গেছে, এটাকে বলা হচ্ছে ডিসকয়েড লুপাস, মানে ডিস্কের মতো দেখতে হয়। আবার সারা গায়ে লাল 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 হচ্ছে, সেগুলো হতে পারে। তো স্কিনে একটা প্রবলেম হলো, আলসার হতে পারে। আবার এই আঙুলের রং শীতকালে যখন ঠান্ডা পড়ছে বা ঠান্ডা জলে হাত চুবিয়েছে, তখন প্রথমে হয়ে গেল হচ্ছে সাদা, তারপরে হয়ে গেল নীল, তারপরে হয়ে গেল লাল। তো এইরকম মানে ঠান্ডা জলে হাঁচো বলে এই যে বিভিন্ন রঙের পরিবর্তন, এটা কিন্তু মানে খুব খেলার মতো ব্যাপার নয়। এটা একটা রোগের লক্ষণ, সেটাও কানেকটিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে, এটাকে রেনল্ডস ফেনোমেনন বলে। ঠিক তেমনি মুখের ভেতরে ঘা হচ্ছে, হ্যাঁ, বারবার বারবার ঘা হচ্ছে, সেইটার একটা প্রকার ভেদেও আবার লুপাসের মতো হতে পারে। আবার মুখ পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, মানে জল খেতে হচ্ছেই, নইলে ভাত বা রুটি আমাদের গলা থেকে নিচের দিকে নামছে না, চোখটা করকর করছে, চোখের মধ্যে বালি পড়ছে বলে মনে হচ্ছে। এটাকে বলা হয় সিক্কা সিনড্রোম, যেটা জোগ্রেন সিনড্রোমে পাওয়া যায়। মানে এই যে এইরকম যে রোগগুলো, এই রোগগুলো বা লক্ষণগুলো সব নিয়েই কিন্তু এই বাত রোগটা বা রিউমাটোলজি। আচ্ছা, কিন্তু ধরুন আমরা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি যে মা ঠাকুমার কাছে যেটা শুনে এসেছি যে বয়স বাড়লে বাতের রোগ বাড়ে, আর মেয়েদের এটা একটু বেশি হয়। তা এটা কি ঠিক যে মেয়েদের বেশি হয় আর বয়স বাড়লে বাড়ে? তাহলে কি ছোটদের হয় না, নাকি আপনি যেটা বলছেন সেটা তো সবারই? হ্যাঁ, মানে এই কানেক্টিভিটি ডিসঅর্ডার বা এই যে রোগগুলো, রিউমাটোলজির রোগগুলো, মানে বাকি বাতের রোগগুলো, এটা সত্যি সত্যি মানে দেখা গেছে অধিকাংশ বাতের রোগ একটু মেয়েদের দিক ঘেঁষা।
অর্থাৎ আচ্ছা। মেয়েদের ক্ষেত্রে একটু বেশিই হয়। যেমন এই লুপাসের কথা বলছিলাম, যেটা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বলে, এইটা পরিসংখ্যানগতভাবে দেখা গেছে যে প্রতি একজন পুরুষ মানুষের সাথে 9 জন মহিলার হয় আর কি, মানে আচ্ছা, 9:1 one, হয়। হ্যাঁ। হ্যাঁ, তো সুতরাং মানে এতটা বেশি, কোথাও কোথাও 10:1 এইরকম ভাবে এটা প্রেডিলেকশন মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি। ঠিক তেমনি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলে যে রোগটা হয়, অর্থাৎ কোমরে একটা ব্যথা হচ্ছে, তারপরে ঘাটে ঘাটে ব্যথা হতে পারে, তো এই ব্যথা নিয়ে আস্তে আস্তে কোমরটা কুঁজো হয়ে যাচ্ছে, মানে মেরুদণ্ড হয়ে যায়, ঘাটটা ফিক্স হয়ে যাচ্ছে, মেরুদণ্ড ঘোরাতে পারছি না, তো এটাকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলে। এটা আবার পুরুষের দিকে একটু বেশি হয়, মানে একজন মেয়ের প্রতি 2 জন পুরুষের হয় বা 3 জন পুরুষের হয়, মানে এইরকম ভাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যেটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। এবারে আসে আপনার প্রথম যে প্রশ্নটা, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমাদের বাতের রোগ হয়, হ্যাঁ। এটা কিন্তু সত্যিই সত্যি। মানে যত বয়স বাড়ে তত বেশি করে আমাদের হাঁটুর একটা রোগ তৈরি হয়, হাঁটতে ব্যথা শুরু হচ্ছে, হাঁটতে যাচ্ছি দেখছি হাঁটতে পারছি না, জোরও পাচ্ছি না, ব্যথা হচ্ছে, কখনো কখনো হাঁটু ফুলে যাচ্ছে। তো এই যে এটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ, তো আচ্ছা। অস্টিও আর্থ্রাইটিসের সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই যে যেটা প্রোটোটাইপ রিউমাটোলজির রোগ, সেটার পার্থক্য আছে, আমরা পরে যাবো এই পার্থক্যে। কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিস যেটা বয়সকালে মূলত হয়, সেই অস্টিও আর্থ্রাইটিসের সমস্যাটা যত বয়স বাড়ে তত বাড়ে, এবং আবার সেই মানে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় ছেলেদের তুলনায়। তো সুতরাং এটাও সত্যি যে বয়সকালে যে রোগটা হয় সেটা অস্টিও আর্থ্রাইটিস, এবং সেটা বেশি হতে পারে, সেটা কোমরে হতে পারে, সেটা স্পাইনাল অস্টিও আর্থ্রাইটিস, হাতে হতে পারে, সেটা হ্যান্ড অস্টিও আর্থ্রাইটিস, আচ্ছা। তেমনি এই 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 যে আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এখানেও হতে পারে, আচ্ছা। এরকম বিভিন্ন জায়গাতে হতে পারে। এইবারে আসি আপনি তার পরের প্রশ্ন, অর্থাৎ বাচ্চাদের কি তাহলে এটা হয় না? তো বাচ্চাদের বাতের রোগ হয় না এটা তো হতে পারে না, অবশ্যই হয়, এবং তাদের সেই যে বাতের রোগের ধরন সেটা বড়দের থেকে একটু আলাদা হয়, কখনো কখনো গতি প্রকৃতি একদম আলাদা হয়, কখনো কখনো সাদৃশ্য থাকে কিন্তু একটু আলাদাভাবে তারা প্রকাশ পায় বা এগুলো হয়। তো সুতরাং বাচ্চাদের ক্ষেত্রেও এই বাতের রোগ প্রকাশ পেতে পারে। এই লুপাস যখন বাচ্চাদের ক্ষেত্রে হয় তখন আমরা চাইল্ডহুড লুপাস বলি, যখন বয়স সন্ধিকালে হয় তখন তাকে জুভেনাইল লুপাস বলি। এদের প্রত্যেকের ক্যারেক্টার গুলো মানে ধর্মগুলো কিভাবে বাচ্চাদের এগোবে আলাদা হয় ক্ষেত্রে একটু। কি এটা আপনার মানে একটু রেয়ার? না, রেয়ার নয়। আচ্ছা। এমনিতেই বলা হয় যে বাতের রোগগুলো অস্টিওআর্থ্রাইটিস বাদ দিয়ে বাকি যে রোগগুলো সেগুলো একটু রেয়ার, মানে রেয়ার না হলেও মানে সংখ্যায় তুলনামূলক কম হয় অন্য রোগের থেকে। আসলে এটা বড় কারণ হচ্ছে যে এই রিউমাটোলজির রোগগুলোকে আগে ধরা যেত না, অর্থাৎ সবই বলা হতো বাতের রোগ। এবার এই হ্যাঁ। বাতের রোগের জন্য মধ্যে যে প্রায় 100 রকমের বাতের রোগ আছে, এবং সেটার প্রত্যেকের আলাদা আলাদা চরিত্র, তাদেরকে ধরতে পারলে তাদের আলাদা আলাদা চিকিৎসা, এবং চিকিৎসা করলে এই রোগগুলো যে ভালো থাকে শুধু না, অনেক সময় সেরেও যায়, আমরা সেরে যাওয়া বলি, এটাকে রেমিশনে বলি, মানে সুস্থ হয়ে যেতে পারে, ওষুধ বন্ধ করা যেতে পারে, সেগুলো যে করা যায়, বেঁকে নাও যেতে পারে, সেগুলো যদি আগে ধরা যায়, এগুলো প্রত্যেকটাই তার নিজের নিজস্ব ক্যারেক্টারের উপর নির্ভর। যেমন লুপাস রোগটা, এসএলই রোগটা এমন একটা বিচিত্র রোগ যে শরীরের সব অঙ্গ ধরে বললেন, ঠিক তেমনি কিডনি ধরে, হার্ট ধরে, চোখ ধরে, সব ধরে। তো এবারে আমরা যদি রোগটাকে ধরতে পারি এবং যখন আমাদের কিডনিতে অ্যাটাক করছে সেই সময়টা ধরতে পারি, কিডনিটাকে বাঁচিয়ে দেওয়া যায়। ঠিক তেমনি আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি ঠিক মতো আগে ধরা যায় একদম ভেরি আর্লি স্টেজে, তাহলে কিন্তু জয়েন্ট ডিফর্মিটি হয় না। তো এরকম ভাবে সোরিয়াটিক আর্থ্রাইটিস অর্থাৎ সোরিয়াসিস, স্কিনের রোগ হয়েছে আবার তার সাথে ব্যথা হচ্ছে, এটা যদি ধরতে পারি তাহলে কিন্তু না স্কিনের এই সোরিয়াসিসটা বাড়ে, বা না হচ্ছে আপনার এই জয়েন্টের ডিফর্মিটি হয়ে গিয়ে সে পঙ্গু হয়ে যায়। তো সুতরাং প্রত্যেকটা আর্থ্রাইটিস এগুলো কিন্তু আলাদা আলাদা, সেগুলোকে ধরতে হবে, তবে তাদের অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান পেতে পারি। এবার যেহেতু আমার এই রোগগুলোকে সেইভাবে ধরাই পড়ে না, ধরতে ধরতে অনেক সময় লেগে যায়, সেই জন্য হয়তো এরা একটু কম সংখ্যায় আমাদের কাছে আসে, অ্যাকচুয়ালি তা কিন্তু বোধহয় নয়। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করছি আপনাকে, মানে যেহেতু দর্শক বন্ধুরা বারবার করে এটা জানতে চেয়েছেন, মানে আমি নিজে যেটুকু দেখেছি বা জেনেছি তার উপর নির্ভর করে বলছি। যেমন ধরুন, অনেকেরই দেখেছি এরকম হাঁটু থেকে যে পায়ের নিচের অংশটা, এই অংশটায় সবসময় ব্যথা করে, সব সময় পা ঝুলিয়ে রাখলেও ব্যথা করে, এমনকি রাতে শুলে ব্যথাটা বাড়ে। এবং সেক্ষেত্রে এমনও হয় যে অনেকেই দেখেছি যে দড়ি বেঁধে রাখছেন যন্ত্রণা থেকে রেহাই পেতে, কিন্তু সেটাতেও তারা স্বস্তি পাচ্ছেন না। এটা কি, এবং এটা থেকে তাদের কি করে একটু মুক্তি দেওয়া যায়? খুব খুব গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা মানে নেগলেক্ট করে যাই, মানে অগ্রাহ্য করে যাই, মানে সেটা দু তরফের পক্ষেই, মানে পেশেন্টও নেগলেক্ট করে যাই, দড়ি বেঁধে রেখে দিল, বললো ঠিক আছে একটু কমেছে, আবার কিছুদিন পরে চলে গেল, কিছুদিন এলো, ঠিক তেমনি এরা যেমন যেমন আপনারা ইগনোর করেন, ঠিক তেমনি আমরাও ইগনোর করে যাই। কারণ আমরা কখন ইগনোর করি,
না, যখন আমি দেখি যে উত্তর নেই তখন ইগনোর করি, মানে একটু মানে মজা করে বলার চেষ্টা করছি। তো আমাদের এই যে এটাকে লেগ পেন বলে, মানে যেটা রাত্রিবেলার দিকে একটু বেশি ক্ষেত্রে বাড়তে পারে, এই লেগ পেন কিন্তু বেশ কমন, এবং এক্ষেত্রেও আবার সেই একই ব্যাপার, মানে এই লেগ পেন আবার মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। এবারে এই মহিলাদের ক্ষেত্রে লেগ পেন যদি সামগ্রিকভাবে ধরি তাহলে সেটা বেশি হয়, যেটা ক্লাসিক্যালি একটা নকটার্নাল মাসেল ক্র্যাম্প বলে একটা বস্তু হচ্ছে, সেটা মেয়েদের ক্ষেত্রে সত্যি দেখা যায় বেশি হয়। কিছু কিছু ক্ষেত্রে যারা ধরুন সারাদিন খুব পরিশ্রম করেছে, সেই পরিশ্রম করার পরে ঠিক মতো জল টল খাওয়া হয়নি, সেই ক্ষেত্রে একটা মাসেল ক্র্যাম্প হয়। সেই ক্র্যাম্পটা প্রচন্ড কষ্টদায়ক, কখনো কখনো হতে পারে, পাটাকে বেঁকিয়ে নিয়ে আসে, প্রচন্ড পেন হয়, হাঁটুর নিচ থেকে পেন হতে থাকে। তো সেটা আমাদের অনেক সময় উত্তর থাকে, আমরা জল বেশি পরিমাণে খেলে বা ওআরএস খেলে আমাদের অনেক সময় কমে যেতে পারে। এ থেকে পটাশিয়ামের একটা কম যদি হয়, বা ক্যালসিয়ামের যদি কমতি হয়, বা ম্যাগনেসিয়ামের যদি কমতি হয়, তাহলে অনেক সময় আমাদের এরকম একটা পেন হতে পারে। তো এটা একটা গোত্র গেল, যে এটা একটা লেগ পেন হচ্ছে, যেটা মাসেল ক্র্যাম্পও হতে পারে, আবার একটা পেনের মতো হচ্ছে, যেগুলো হতে এই ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের গন্ডগোল জলের তারতম্যে হচ্ছে। আর একটা হয় যেটা পেরিফেরাল নিউরোপ্যাথি বলে, অর্থাৎ আমাদের সুগার আছে, বহুদিন ধরে সুগার আছে এবং কন্ট্রোল হচ্ছে না। এবারে কন্ট্রোল হয়নি, আমরা পাত্তাও দিই, কারণ সুগারের প্রথমে কোনো প্রবলেম হয় না। এবার যখন প্রবলেম হতে শুরু করলো, হয়তো লক্ষণটা দেখাই দিল যে একটা জ্বালা মতো হচ্ছে বা কখনো কোনো পেনের মতো হচ্ছে। এবার পেন জ্বালা না পেন নাকি অবশ হয়ে যাচ্ছে, এটা অনেক সময় বোঝা যায় না। এবার এটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, রাত্রিবেলায় এই জ্বালা বা ঝনঝনিটা প্রচন্ড বেড়ে যায়, অনেক সময় পেনের মতো করে, ব্যথার মতো করে প্রকাশ পায়। এটাকে পেরিফেরাল নিউরোপ্যাথি বলে। এবার শুধু এটা ডায়াবেটিস হয় তা নয়, এটা আরো অনেক রোগে হতে পারে, যেমন লেপ্রোসিতে হতে পারে, যেমন কোলেস্টেরলের প্রবলেম হতে পারে, সেগুলো যেমন উত্তর দেওয়া যায়, মানে আমরা এটার থেকে এটা হয়েছে, তো সেটাও আমরা রিটেক্ট করে বলতে পারি। তারপরে আবার একটা পেন হয়, যে পেনটা মানে পাটা লাল হয়ে আছে, এটা ইউজুয়ালি দুটো পায়ে হয় না, একটা পায়ে সাধারণত হয়, এটাকে আমরা ডিপ ভেনাস থ্রম্বোসিস বলি। বা কখনো কখনো কিছু কিছু আলসার হয়, যে আলসার গুলো পুরো পা বরাবর মানে মানে ছড়িয়ে যায়, এবং মানে আলসার যেমন ঘায়ে যেমন স্কিনটা ব্রিচ হয়ে যায়, সেরকম ব্রিচ না হয়ে পুরোটাই একটা লাল 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 হতে থাকে, এবং দুটো পায়েও হতে পারে। এটাকে সেলুলাইটিস বলে, বাইল্যাটারাল সেলুলাইটিস। আবার ডিপ ভেনাস থ্রম্বোসিস যেটা বললাম, যে রক্ত জমার কথা, ওটাও দুটো পায়ে হতে পারে। তো সেটাও আমাদের ক্ষেত্রে অনেক সময় এরকম ভাবে মানে লেগ পেন হিসেবে প্রেজেন্ট করতে পারে। কিন্তু আর একটা যেটা হয়, সেটাকে বলে রেস্টলেস লেগ সিনড্রোম, অর্থাৎ রাত্রিবেলায় পেনটা মূলত বাড়ছে, সেটা এমন ভাবেই বাড়ছে যে পাটা আমি কোথায় রাখবো বুঝতে পারছি না, অর্থাৎ পায়ের মধ্যে একটা শিরশির করছে অথবা সুরসুর করছে, ঠিক বুঝতেও পারছি না কি হচ্ছে, কিন্তু কেমন যেন এটা হচ্ছে। এই একটা ক্যারেক্টার হয়, যেটা অনেক সময় পেনের মতন করে প্রকাশ পায়, কিন্তু ভালো করে হিস্ট্রি নিতে হবে যে কি মনে হচ্ছে। এবারে রাত্রিবেলায় ঘুমের ঘরে পাটা কোথায় রাখবো বুঝতে পারছি না, উপরে ঝুলিয়ে রাখবো, মানে শূন্যে ঝুলবে, অথবা নিচে রাখবো, নাকি একটা পায়ের উপর এই চলতে থাকে, দিয়ে সারা রাত ঘুম হয় না, ঘুমটা ভেঙে যায়, ডিস্টার্ব স্লিপ হয়, সারা দিন ক্লান্ত থাকে, মানে ইরিটেটেড হয়ে যায়, মেমোরি প্রবলেম হয়, এগুলো একটা হতে পারে। তো আর একটা পেন হয়, যে পেনের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যেটাকে ইডিওপ্যাথিক বলে, সেটা 1000 ঘন্টা খুঁজলেও কোনো কারণ কিছু খুঁজে পাওয়া যায় না। আবার আর একটা পেন হয়, যেটাও আবার মানে একটু মেয়েদের ক্ষেত্রে বেশি প্রমাণ, মানে বেশি, সেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য হয়। অর্থাৎ হিমোগ্লোবিনটা খুব কম নয়, আবার কম থাকলে তো বেশি হবেই, কিন্তু অনেক সময় কি কমও খুব একটা বেশি না, 10-11 এরকম জায়গায় রয়েছে, খুব কম নয় কিন্তু মাইল্ড। ফেরিটিন টেস্ট করে দেখা যায় সেটা অনেক কম। সেই সময় এই পেনটা কিন্তু আবার আয়রন সাপ্লিমেন্ট করলে কমে যায়। তো এইরকম ধরুন আমি অসংখ্য মানে 1 2 3 4 করে নাম বলতে পারি, যেগুলো বলে যাচ্ছিলাম, যে এইগুলো কারণের জন্য কিন্তু এই লেগ পেন হয়। তাহলে কোনটা কিসের জন্য হচ্ছে, তাহলে সেইটা যখন পেনটা হবে জানতে ডাক্তারের কাছে আসতে হবে। কিন্তু দড়ি বেঁধে রাখাটা ঠিক নয়, এটা বলছি এটা একটা এটা দড়ি বেঁধে রাখাটা ঠিক নয়, যেমন সাপে কামড়ালে দড়ি বাঁধাটা একদমই ঠিক নয়, তেমনি এটাও তাই, দড়ি বাঁধাটা ঠিক নয়। কারণ দড়িটা বেঁধে যদি আমি কতটা টাইট করে দিচ্ছি সেটা তো আমি জানি না, যে খুব টাইট হয়ে গেলে নিচের দিকে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে অনেকক্ষণ থাকলে পায়ে কিন্তু রক্ত না গিয়ে নিচের অংশটা কিন্তু প্রথমে অবশ হয়ে যাবে, তারপরে কিন্তু ঘা হয়ে গেলেও হয়ে যেতে পারে। বিশেষ করে যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কোলেস্টেরলের প্রবলেম আছে, যাদের আর্টারি গুলো ধমনী গুলো সরু হয়ে গেছে, তাদের ক্ষেত্রে রক্তটা বেঁধে রাখলে তাদের কিন্তু সত্যি কম্প্রোমাইজ হয়ে গিয়ে পা কিন্তু ঘা হয়ে যেতে পারে। সুতরাং সেইটা কিন্তু করা উচিত না। তবে কেন করে, এটা একটা মজার ব্যাপার। করে হচ্ছে যে ধরুন আপনার একটা কোথাও পেন ব্যথা হচ্ছে, এবার আপনি যদি আরেকটা ব্যথা দেন, তাহলে দুটো ব্যথা আমাদের শরীর কিন্তু নেয় না। আমাদের শরীর অদ্ভুত ভাবে ওই ব্রেনে যে সেন্স করে যে কোনো একটা ব্যথা নেয়, তাহলে যে ব্যথাটা আগে হচ্ছিল তার বদলে অন্য একটা ব্যথা যদি দিই, অনেক সময় দেখা যায় যে ওই ব্যথাটা নিচ্ছে
নিয়ে আগের যে ব্যথাটা অত্যন্ত কষ্টদায়ক ছিল সেটাকে ভুলিয়ে দিচ্ছে। তার মানে এই নয় যে চলে গেল, এটাকে গেটেড বলে, আচ্ছা, গেটেড আচ্ছা। পেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমার মনে হয় দর্শক বন্ধুরা আপনারা এই আর্থারাইটিসের কিছু কিছু জিনিস সম্পর্কে জানতে পারলেন। তা আজকের এই এপিসোডটা আমরা এই বিষয়টার উপর করলাম, পরে আমরা আরো বিস্তারিত আরো কিছু আলোচনা করব। নমস্কার। নমস্কার।